আজকে আমরা আলোচনা করব যোজনী সম্পর্কে। যোজনী, তো এই যোজনী আলোচনা করার ক্ষেত্রে আমাদের প্রথমে যে বিষয়টি খেয়াল রাখতে হবে, আমরা আগে এর সংজ্ঞাটা একটু পড়ে নিই। কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যে কয়েকটি ইলেকট্রন এটা হচ্ছে ধাতব মৌলের ক্ষেত্রে এটা প্রযোজ্য। ধাতব মৌল শুধু লিখি, অথবা যে কয়েকটি অযুগ্ম বা এটাকে আমরা বিজোড় বলতে পারি, বিজোড় ইলেকট্রন থাকে, তার ইলেকট্রন অযুগ্ম বেজোড় ইলেকট্রন এটি হচ্ছে অধাতুর ক্ষেত্রে, অধাতু বা অধাতব মৌলের ক্ষেত্রে এই সংখ্যাটি প্রযোজ্য থাকে। তাকে ওই মৌলের যোজনী বলে। তো আমরা সংখ্যাটা যেটা দেখলাম, যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে যে কয়েকটি ইলেকট্রন বা যে কয়েকটি বিজোড় ইলেকট্রন থাকে তাকে ওই মৌলের যোজনী বলে। তো আমরা সেই হিসেবে আমরা এখানে দুইটা জিনিস একটু শিখে নেব, যে আমরা কোন মৌলগুলোকে ধাতব মৌল বলবো। আমরা যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথে একটি, দুইটি বা তিনটি ইলেকট্রন থাকবে তাদেরকে আমরা বলবো ধাতু বা ধাতব মৌল, এবং যাদের সর্বশেষ কক্ষপথে 5টি, 6টি বা 7টি ইলেকট্রন থাকবে তাদেরকে আমরা বলবো অধাতু আমরা অধাতু। তো এই আমাদের এখানকার ধাতুর এই সংজ্ঞাটা এবং অধাতুর এই সংজ্ঞাটা একটু খেয়াল রাখতে আমাদের হবে। তো সেই হিসেবে আমরা এখন সংজ্ঞাটা যদি দেই, আমরা একটা ইলেকট্রন বিন্যাস লিখি। আমরা প্রথমে হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা লিখি। সোডিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস লিখি আমরা 1s2 2s2 2p6 3s1। তো আমরা এখানে দেখলাম, এখানে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসের 1s1 এটি হচ্ছে প্রথম কক্ষপথ, এবং এই 2s2 2p6
এটি হচ্ছে তৃতীয় কক্ষপথ, এবং 3s1 3s2 এটি হচ্ছে তৃতীয় বা সর্বশেষ কক্ষপথ। তো এখানে সর্বশেষ কক্ষপথে যেহেতু এখানে একটি ইলেকট্রন আছে, এই সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে, এ কারণে আমরা বলতে পারি যে সোডিয়াম, আমরা বলতে পারি যে এই যে সোডিয়াম আমরা বলতেই পারি যে যেহেতু এটা আছে, এখানে বলতে পারি যে সোডিয়ামের যোজনী কত, এখানে বলতে পারি এখানে সোডিয়ামের যোজনী 1। ঠিক একইভাবে আমরা যদি ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, আমরা যদি ম্যাগনেসিয়াম ইলেকট্রন বিন্যাস করি, ম্যাগনেসিয়াম 12, সেক্ষেত্রে আমরা দেখব সেক্ষেত্রে এখানে আসবে 3s2। যেহেতু এর সর্বশেষ কক্ষপথে 2টি ইলেকট্রন আছে, এ কারণে আমরা বলতে পারি এখানে ম্যাগনেসিয়াম এর যোজনী 2। ওকে, তো এক্ষেত্রে এখানে ম্যাগনেসিয়ামের যোজনী 2। আমরা পরেরটাতে আলোচনা শুরু করি। পরে আমরা যদি অধাতুর ক্ষেত্রে খেয়াল করি, এখানে আমরা যে কটা এক্সাম্পল দিচ্ছি, সোডিয়ামের যোজনী 1, কারণ সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে। আর আমরা জানি যে সর্বশেষ কক্ষপথে 1টি, 2টি বা 3টি ইলেকট্রন থাকলে তাদেরকে আমরা বলবো ধাতু বলবো। যেহেতু সোডিয়াম এখানে ধাতু, এখানে ধাতুর কেন্দ্রের সংজ্ঞা হচ্ছে কোনো বলে ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে যে কয়েকটি ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে তার যোজনী। আর অধাতুর ক্ষেত্রে আমরা দেখব যে 5টি, 6টি বা 7টি ইলেকট্রন থাকলে সেক্ষেত্রে আমরা সেগুলোকে বলবো আমরা অধাতু। তাদের ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল দেখি। আমরা মনে করি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটি করি, নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস করি, নাইট্রোজেন 7। তো ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখব এখানে 4টা হয়ে গেছে, 2px 2py 2pz। তো আমরা যদি একটা করে ইলেকট্রন দেই, 4টা, এখানে একটা 5টা, 6টা এবং 7টা। তো তাহলে আমরা দেখব যে এখানে এগুলো হচ্ছে ইলেকট্রন। তো এক্ষেত্রে খেয়াল করলাম যে আর এখানে এই যে px py pz এটা হবে, যেহেতু এর সর্বশেষ কক্ষপথে আমরা দেখতেছি যে 2s2 থেকে 2pz2 পর্যন্ত এটি হচ্ছে সর্বশেষ কক্ষপথ, এবং এই সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টি? 3টি বিজোড় ইলেকট্রন আছে। এই কারণে আমরা বলতে পারি যে নাইট্রোজেন এর যোজনী কত? আমরা বলতে পারি নাইট্রোজেনের যোজনী এখানে হবে 3। একই সাথে আমরা যদি অক্সিজেনের ক্ষেত্রে খেয়াল করি, তাহলে আমরা দেখব অক্সিজেনের ক্ষেত্রে, অক্সিজেন এলিমেন্টের ক্ষেত্রে এখানে 8 অক্সিজেনের ইলেকট্রন টোটাল আছে 8টি। তো এখানে হবে 2। সেক্ষেত্রে আমরা এখানে বেজোর ইলেকট্রন দেখব কয়টা? এখানে বেজোর ইলেকট্রন হচ্ছে 2টা, এই যে 2টি সিঙ্গেল, এই যে এখানে একটা বেজোর ইলেকট্রন এবং এখানে একটা বেজোর ইলেকট্রন, 2টা বেজোর ইলেকট্রন থাকার কারণে এখানে যোজনী হবে 2। যেহেতু এটা অধাতু, কারণ সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে টোটাল 5, এখানে আছে কয়টি? 2 3 4 5টি, আর 5টি থাকলে সেগুলোকে আমরা বলি অধাতু বলি। আর অধাতুর ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে যে কটা অযুগ্ম বা বেজোড় থাকবে বা সিঙ্গেল ইলেকট্রন থাকবে সেটাই তো হচ্ছে তার যোজনী। এই কারণে নাইট্রোজেনের যোজনী এখানে 3। ঠিক অক্সিজেনের ক্ষেত্রে একই রকম,
সর্বশেষ কক্ষপথে, যেহেতু সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে, 4, 5, 6টি, তাহলে এটা অধাতু। এক্ষেত্রেও একই রকম, সর্বশেষ কক্ষপথে যে কটা বেজোড় থাকবে, এখানে একটা, এখানে একটা, এটাই হচ্ছে তার, যেখানে দুইটা সিঙ্গেল, এই কারণেই, অর্থাৎ অযুগ্ম দুইটা, এখানে যোজনী হলো 2। তো আমরা এখন একইভাবে একটু অন্য মৌলগুলোর ক্ষেত্রে একটু আগাই। আমরা সালফারের ক্ষেত্রে যদি ইলেকট্রন বিন্যাস করতে চাই, আমরা সালফারের ক্ষেত্রে যদি দেখতে চাই, সালফারে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করতে চাই, সালফার কত? সালফার হচ্ছে 16। সালফার হচ্ছে 16। তো সালফারের ইলেকট্রন কনফিগারেশন যদি আমরা করতে চাই, তার আমরা দেখব 1s2, 2s2, 2p6, 10টা হয়ে গেল। 3s2, 3px, 3py, 3pz। তো এখানে টোটাল হয়েছে 2, 4, 6, 4, 10, আর এখানে 2, 12টা। এরপরে আছে কত? এখানে 12টা হইলো। তাহলে এখানে ইলেকট্রন হবে কয়টা? 12, 13, এখানে আমরা দেবো 14, এখানে দেবো 15। এখানে কটা হচ্ছে? 15টা। আর এখানে হবে তাহলে কি ডাবল হয়ে যাবে, 16টা হয়ে যাবে। তা আমরা এখন এদেরকে একটু ঠিক করে দিই। তার মানে কথা হচ্ছে, এখানে আমরা সালফারের ক্ষেত্রে দেখতেছি 1s2, 2s2, 2p6, 3s2, 3px2, 3py1 এবং 3pz1। এক্ষেত্রে একটু বলে রাখা জরুরি, এরপরে যেটি আছে সেটি হচ্ছে 3d। 3d কিন্তু ইলেকট্রন আছে কয়টি? একটি আছে, সরি 0টি আছে। এখানে 3d ইলেকট্রনটা পুরোটা ফাঁকা আছে। তো এই অবস্থায় আমরা সালফারের সর্বশেষ কক্ষপথে এই যে দুইটি বেজোড় ইলেকট্রন পাইলাম। যেহেতু এখানে 2টি বেজোড় ইলেকট্রন পাইছি, এ কারণে আমরা বলতে পারি, এক্ষেত্রে বলতে পারি সালফার এর যোজনী, সালফার এর যোজনী এখানে 2। আমরা একইভাবে যদি যেহেতু এখানে এর সর্বশেষ কক্ষপথে আমরা 2টা ডাবল দেখতেছি, এখানে একটা ডাবল, এখানে ডাবল, আর প্রত্যেকে হচ্ছে সর্বোচ্চ সংখ্যক কী হতে চাইবে? সর্বোচ্চ সংখ্যক সিঙ্গেল হতে চাইবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে হচ্ছে আমরা খেয়াল করব যে সালফারের এই যে ইলেকট্রন আছে 2px2, এখান থেকে আমরা একটা ইলেকট্রন আমরা ট্রান্সফার করে নিয়ে গেলাম ডিতে। তো এই অবস্থায় আমরা টোটাল এখানে সিঙ্গেল ইলেকট্রন পাইলাম হচ্ছে, টোটাল সিঙ্গেল ইলেকট্রন পাইলাম আমরা 4টি, 1, 2, 3, 4। এই অবস্থায় এর যোজনী হবে, 4। ঠিক একইভাবে আমরা যদি এখানে এটা হচ্ছে উদ্দীপিত অবস্থা, এ কারণে আমরা একটা এখানে স্টার চিহ্ন ব্যবহার করব। এখানে স্টার চিহ্ন ব্যবহার করব। ঠিক এখানেও আমরা স্টার চিহ্ন ব্যবহার করব। তো উদ্দীপিত অবস্থায় দেখো, এখান থেকে আরেকটি ইলেকট্রন আমরা ট্রান্সফার করে 3D টোটাল কিন্তু 5টা অরবিটাল আছে। তো আমরা পরে আরেকটা 3D অরবিটাল যে আছে সেখানে কি করলাম, সেখানে আমরা ওই ইলেকট্রনটাকে, এখানকার আরেকটা ইলেকট্রনটাকে আমরা ট্রান্সফার করলাম। যদি ট্রান্সফার করি, তো এই অবস্থায় আমাদের এখানে আমরা বেজোড় ইলেকট্রন বা সিঙ্গেল ইলেকট্রন পাইলাম 1, 2, 3, 4, 5, 6। এই অবস্থায় আমরা যোজনী পেলাম কত? 6। এ কারণে আমরা
এখান থেকে একটা সিদ্ধান্ত নিতেই পারি যে সালফার, এখান থেকে আমরা একটা কথা বলতেই পারি যে সালফার এর যোজনী 2 হতে পারে, 4 হতে পারে এবং 6 হতে পারে। অর্থাৎ সালফারের সর্বনিম্ন যোজনী হবে 2 এবং এর সর্বোচ্চ যোজনী হবে 6। ঠিক একইভাবে আমরা অন্য একটা মৌলের আলোচনা করি। আমরা একইভাবে যদি আমরা সিলিকন অথবা ফসফরাস, আমরা ফসফরাসের ইলেকট্রন বিন্যাস নিয়ে একটু আলোচনা করি। যদি ফসফরাসের ইলেকট্রন বিন্যাস নিয়ে আমরা আলোচনা করতে চাই, তাহলে আমরা দেখব ফসফরাস হচ্ছে 15, ফসফরাস 15, ফসফরাস 15। এখানে আচ্ছা ফসফরাস এখানে আসতেছে না কেন? ওকে, আমরা ফসফরাসের ক্ষেত্রে দেখি। ফসফরাস 15 হচ্ছে ফসফরাস। ফসফরাসের ক্ষেত্রে যদি আমরা দেখি, আচ্ছা ফসফরাস যার হচ্ছে এখানে ফসফরাস। আমরা এই ফসফরাস যদি আমরা লিখি, ফসফরাসের ক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাস যদি করতে চাই, ফসফরাস 15, তার মানে এখানে 10, 12, 13, 14 একটা করে হবে, এখানে 13, 14, 15। তো এক্ষেত্রে আমরা দেখতেছি এখানে টোটালি 3টি, এই 3টি এখানে অযুগ্ম ইলেকট্রন আছে। এ কারণে এই অবস্থায় এর আমরা যোজনী পাবো। এইখানে যে ফসফরাস, এই ফসফরাসের আমরা যোজনী পাবো কত? 3 পাবো, কারণ যেহেতু এখানে 3টি সিগন্যাল বা অযুগ্ম ইলেকট্রন রয়েছে। তো এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে এখানকার একটি ইলেকট্রন ডাবল আছে। এখানে সর্বশেষ কক্ষপথের এই ইলেকট্রনটা কি আছে? এই ইলেকট্রনটা এখানে ডাবল আছে। যেহেতু এখানে এই ইলেকট্রনটা ডাবল আছে, তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। আমরা হচ্ছে উদ্দীপিত অবস্থায়, আমরা এর যদি উদ্দীপিত অবস্থা করি, অর্থাৎ আমরা এখানে উদ্দীপিত অবস্থা করি, সেক্ষেত্রে আমরা এখানকার একটা ইলেকট্রন আমরা ট্রান্সফার করব হচ্ছে 3d, 0 যে আছে 3d এখানে আমরা ট্রান্সফার করব। যদি আমরা ট্রান্সফার করি, এই অবস্থায় আমরা দেখতেছি যে সালফারের টোটাল হচ্ছে বেজোর ইলেকট্রন বা অযুগ্ম ইলেকট্রন আছে টোটাল হচ্ছে 6টি বা 5টি, 1, 2, 3, 4, 5। এ কারণে আমরা বলবো এক্ষেত্রে ফসফরাসের যোজনী হবে 5। তা আমরা এখান থেকে কি বলতে পারতেছি যে ফসফরাস এর যোজনী 3 ও 5। ঠিক একইভাবে আমরা অন্য যে মৌলগুলো আছে সেই মৌলগুলোর যোজনী সহজে বের করতে পারবো। তো এক্ষেত্রে আমরা যোজন রিলেটেড, আমরা একটা যৌগ থেকে আমরা ইলেকট্রন বিন্যাস থেকে যোজনী নির্ণয় করলাম। আমরা একটা যৌগ থেকেও আমরা যোজনী নির্ণয় করতে পারি। সেক্ষেত্রে আমাদের যেটা কাজ করতে হবে, প্রথমে আমরা একটা এ এক্স বি ওয়াই
আমরা ধরলাম যে একটা এএক্স বিওয়াই হচ্ছে একটি এএক্স বিওয়াই হচ্ছে একটা যৌগ। ধরে নিলাম এটা একটি কি এএক্স বিওয়াই হচ্ছে একটি যৌগ। তো এই যৌগের ক্ষেত্রে মনে রাখতে হবে এখানে এই যৌগটির ক্ষেত্রে এখানে এক্স যে হচ্ছে এক্স, হ্যাঁ, এই যৌগটির ক্ষেত্রে এক্সের এক্সটা হবে এখানে, এক্সটা যেহেতু এ এর সাথে আছে তো এক্সটা হবে এখানে বি এর যোজনী, এক্সটা হবে এখানে বি এর যোজনী। ঠিক একইভাবে এখানে ওয়াই, এই যে ওয়াইয়ের যে মানটা আছে ওয়াই, এখানে ঠিক একইভাবে ওয়াই যে আছে ওয়াইটা হবে এ এর যোজনী। আমরা আবার খেয়াল করি এখানে এ এক্স বিওয়াই, এখানে এক্সটা যেহেতু এর সাথে আছে এক্সটা হবে বি এর যোজনী, এবং ওয়াইটা যেহেতু বি এর সাথে আছে ওয়াইটা হবে এ এর যোজনী। তো এভাবে করে আমরা যদি দেখি, আমরা একটা যৌগ কল্পনা করি, সেই যৌগটা মনে করো এইচ, ধরে নিলাম একটা যৌগ হচ্ছে H2O। আমরা সহজ একটা এক্সাম্পল দেখি। এই যৌগটার নাম আমরা সবাই জানি, এটা হচ্ছে পানি। তো এখানে তাহলে আমরা একইভাবে আমরা যেটা শিখলাম সেক্ষেত্রে হচ্ছে এখানে হাইড্রোজেন ইকুয়ালটা আমরা কত লিখবো, হাইড্রোজেনের যোজনী কত লিখবো, যেহেতু হাইড্রোজেনের যোজনীর ক্ষেত্রে আমরা অক্সিজেনের পাশে দেখবো, অক্সিজেনের পাশে কত আছে, কোনো কিছু নাই, কোনো কিছু না থাকলে আমরা 1 ধরে নেব। এখানে আমরা বলবো যে এখানে হাইড্রোজেনের যোজনী 1, এবং অক্সিজেনের ক্ষেত্রে ওখানে অক্সিজেনের টোটাল কত আছে, এখানে যেহেতু অক্সিজেনের পাশে যে হাইড্রোজেন আছে তার পাশে 2 আছে, তাহলে এখানে অক্সিজেনের যোজনী হবে 2। তার মানে H2O যৌগে হাইড্রোজেনের যোজনী 1 এবং অক্সিজেনের যোজনী 2। আর এই যোজনীগুলোকে আমরা বলবো এদের সক্রিয় যোজনী। আমরা সক্রিয় যোজনীর বিষয়ে পরে আবার আরেকটা ক্লাসে আলোচনা করব। আমরা একইভাবে অন্য একটা এক্সাম্পল যদি খেয়াল করি কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে। তো কার্বন ডাই অক্সাইড যৌগের ক্ষেত্রে আমরা যদি কল্পনা করি এখানে কার্বন এবং অক্সিজেনের ইলেকট্রোবিন্যাসটা বের করব কার্বন ডাই অক্সাইড যৌগের ক্ষেত্রে। তো এই যৌগটার ক্ষেত্রে আমরা যেহেতু এখানে কার্বনের পাশে কত আছে 1 আছে, তাহলে এখানে অক্সিজেনের যোজনী হবে 1, এবং এখানে অক্সিজেনের পাশে যেহেতু 2 আছে এ কারণে কার্বনের যোজনী হবে 2। কিন্তু এখানে আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা অক্সিজেনের যোজনী বের করে দেখছি যে অক্সিজেনের শুধুমাত্র একটা যোজনী হয়, অক্সিজেনের যোজনী হয় কত, এখানে অক্সিজেনের যোজনী হয় শুধুমাত্র 2, কারণ এখানে কি, কারণ এখানে 2টা বেজোর ইলেকট্রন আছে। তো অক্সিজেনের যোজনী তো ফিক্সড, অক্সিজেনের যোজনী 2 ছাড়া অন্য কিছু হতে পারে না, এ কারণে আমাদের এখানে কি অক্সিজেনের যোজনী 2 মেটাতে হবে। আর এখানে কত আছে, এখানে আমরা দেখি যেহেতু এখানে 2 মেটানোর জন্য আমরা কি করতে পারি, আমরা এটাকে আমরা 2 দ্বারা গুণ করতে পারি। যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে আমরা এখানে কত পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা 2। আমরা বাম দিকে যা কাজ, মানে আমরা অক্সিজেনের ক্ষেত্রে যা কাজ করলাম ঠিক একই কাজ আমাদের কার্বনের সাথেও করতে হবে। তো কার্বনের সাথে আমরা যদি একই কাজ করি আমরা, তাহলে আমরা এখানে কত পাবো, এখানে পাবো আমরা কিন্তু 4। তার মানে এখানে ম্যানুয়ালি যেটা হওয়ার কথা ছিল, আমরা প্রথমের দিকে যেটা দেখছিলাম যে কার্বনের যোজনী হওয়ার কথা ছিল 2, এখানে কার্বনের যোজনী হওয়ার কথা ছিল কত 2, এবং এখানে অক্সিজেনের যোজনী হওয়ার কথা ছিল 1। কিন্তু যেহেতু অক্সিজেনের যোজনী 1 হতে পারে না, এ কারণে আমরা 2 দ্বারা গুণ করছি, এবং একই সাথে আমরা কার্বনকেও আমরা 2 দ্বারা গুণ করছি। এ কারণে এই কার্বন ডাই অক্সাইড যৌগের ক্ষেত্রে কার্বনের যোজনী হচ্ছে কত, কার্বনের যোজনী এখানে হবে কত 4। তার মানে এখানে কার্বনের সক্রিয় যোজনী 4। ঠিক একইভাবে আমরা যদি কার্বন ডাই অক্সাইড না দিয়ে আমরা যদি কার্বন মনোক্সাইড দিই, এই যৌগটার ক্ষেত্রে আমরা যদি বের করি তাহলে এখানে কার্বনের যোজনী কত হবে আর অক্সিজেনের যোজনী কত হবে, আমরা যদি এটা একটু ক্যালকুলেশন করি তো আমরা তাহলে দেখব যেহেতু এখানে কার্বনের পাশে আছে 1, তাহলে অক্সিজেনের যোজনী হবে 1, এবং অক্সিজেনের পাশেও আছে 1, ওই জন্য কার্বনের যোজনীও হবে 1। কিন্তু অক্সিজেনের যোজনী কখনো 1 হতে পারে না। এ কারণে আমরা কী করব, অক্সিজেনের যোজনী সবসময় 2 হয়, আমরা এই জন্য 2 দ্বারা গুণ করব। আর 2 দ্বারা গুণ করলে কত হয়, 2 দ্বারা গুণ করলে হয় 2 হয়। তার মানে এখানে অক্সিজেনের যোজনী হবে 2। আর আমরা এখানে ডান দিকে মৌলের ক্ষেত্রে যা করব আমরা বাম দিকের মৌলের ক্ষেত্রে তাই করব। তাই যদি করি তাহলে আমরা দেখব যে এখানেও কী হচ্ছে, এখানেও আমাদের দেখব যে কার্বনের যোজনীয় কত আসতেছে 2। তার মানে
কার্বন ডাইঅক্সাইড যৌগে আমরা কার্বনের যোজনী দেখলাম 4, কার্বন ডাইঅক্সাইড যৌগে কার্বনের যোজনী 4, কিন্তু কার্বন মনোক্সাইডের যৌগে কার্বনের যোজনী দেখলাম 2। এ কারণে বলতে পারি কার্বন ডাইঅক্সাইড যৌগে কার্বনের সক্রিয় যোজনী 4 এবং এখানে কার্বন মনোক্সাইড যৌগে কার্বনের সক্রিয় যোজনী 2। তো আমরা অর্থাৎ একটি যৌগে যে যোজনীটা, কোনো মৌলের যে যোজনীটা কার্যকর থাকে, আমরা একটু সংজ্ঞা যদি লিখতে চাই, আমরা সংজ্ঞা একটু লিখে রাখি। আমরা সংজ্ঞাটা পড়ব হচ্ছে সক্রিয় যোজনী, পড়ব সক্রিয় সক্রিয় যোজনী, সক্রিয় যোজনী। আমরা সক্রিয় যোজনীর সংজ্ঞা যদি পড়ি তাহলে আমরা পড়ব যে একটি যৌগে কোনো একটি মৌলের, মানে আমরা যে মৌলটার কথা বলতেছি, কোনো একটি মৌলের যে যোজনীটি কার্যকর থাকে, তাকে বা সেই যোজনীকে, আমরা বলতে পারি ওই যৌগের ওই মৌলের সক্রিয় যোজনী। আমরা কি বলতে পারি? সক্রিয় যোজনী বলতে পারি আমরা, সক্রিয় যোজনী। তাহলে একটি যৌগে কোনো একটি মৌলের যে যোজনীটি কার্যকর থাকে তাকে আমরা বলবো ওই যৌগের সক্রিয় যোজনী। যেহেতু এখানে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কার্বনের যোজনী এখানে 4 কার্যকর হয়েছে, এই কারণে কার্বন ডাইঅক্সাইড যৌগে কার্বনের সক্রিয় যোজনী 4 এবং কার্বন মনোক্সাইড যৌগে কার্বনের সক্রিয় যোজনী 2। একইভাবে আমরা এখানে আরেকটা জিনিস শিখব, সেটা হচ্ছে সুপ্ত যোজনী। আমরা শিখব সুপ্ত যোজনী। সুপ্ত যোজনী হচ্ছে, আমরা এর সংজ্ঞাটা একটু পড়ি। সুপ্ত যোজনী হলো যে কোনো একটি মৌলের, আমরা এটা একটু সরাই নিই। সুপ্ত যোজনী হচ্ছে কোনো একটি মৌলের, কোনো একটি যৌগে, একটি যৌগে কোনো একটি মৌলের, সর্বোচ্চ যোজনী থেকে, সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী পার্থক্যকে বলতে পারি আমরা ওই মৌলের সুপ্ত যোজনী বলে, ওই মৌলের সুপ্ত যোজনী বলে। অর্থাৎ একটি যৌগে কোনো একটি মৌলের সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনীর পার্থক্যকে বা সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বিয়োগ করলে যে মান পাওয়া যায় তাকে আমরা উক্ত মৌলের সুপ্ত যোজনী বলবো।
থেকে না দিয়ে আমরা লিখব যোজনী ও সক্রিয় যোজনী পার্থক্যকে ওই বলে সুপ্ত যোজনী বলে। আমরা উপরের এক্সাম্পলটাই খেয়াল করি। এখানে কার্বন ডাইঅক্সাইড যৌগে, এখানে কার্বন ডাইঅক্সাইড যৌগের ক্ষেত্রে আমরা বলি যদি যে এই কার্বন ডাইঅক্সাইড যৌগে এই কার্বন ডাইঅক্সাইড যৌগে আমরা দেখতেছি যে কার্বনের সক্রিয় যোজনী কত? সক্রিয় যোজনী 4 এবং কার্বন ডাইঅক্সাইড মানে কার্বনের আমরা যদি যোজনী হিসেব করি, আমরা কার্বনের যোজনীও আমরা হিসেব করে দেখি যে কার্বনের যোজনী আসলে কত হতে পারে এবং কত সর্বোচ্চ হতে পারে। আমরা কার্বনের যোজনীটা নির্ণয় করি। আচ্ছা, আমরা এটা নিলাম। আমরা আচ্ছা আচ্ছা কার্বনের ক্ষেত্রে আমরা কার্বনের ক্ষেত্রে কত? কার্বনের যোজনী কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। কার্বন পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। তাহলে কত হচ্ছে 1s2 2s2 4টা হয়ে গেছে, 5 6 আর এখানে হবে কত? এখানে হবে 0। তো এই ক্ষেত্রে আমরা কার্বনের যোজনী কত পাচ্ছি? যেহেতু এখানে আমরা হিসাব করে দেখলাম যে সর্বশেষ কক্ষপথে 2টি বেজোর ইলেকট্রন আছে, এ কারণে এখানে যেহেতু এই 2টা শুধু বেজোর ইলেকট্রন আছে, এ কারণে এর হচ্ছে যেহেতু এই 2টা কি বেজোর ইলেকট্রন আছে, এই জন্য এর যোজনী কত হবে? 2 হবে। আমরা উদ্দীপিত অবস্থায়, আমরা যদি উদ্দীপিত অবস্থার কথা খেয়াল করি, আমরা কার্বনের উদ্দীপিত অবস্থার কথা যদি খেয়াল করি, তবে আমরা একটা জিনিস খেয়াল করব। উদ্দীপিত অবস্থা যদি এখানে উদ্দীপিত অবস্থা আসে, তাহলে এখন এই যে কার্বনের যে ডাবল ইলেকট্রনটা আছে, আমরা এখান থেকে ট্রান্সফার করে আমরা এসে যদি 2p জেটে নিয়ে যাই, তো এই অবস্থায় আমরা এই অবস্থায় আমরা কত পাচ্ছি? এই অবস্থায় আমরা টোটাল 4টি ইলেকট্রন বেজোর পাচ্ছি, অর্থাৎ 4টি ইলেকট্রন অযুগ্ম পাচ্ছি। এই কারণে ইলেকট্রন কত? এর যোজনী কত হবে? 4 হবে। তাহলে আমরা আর কিন্তু সম্ভব না, কারণ এর সর্বশেষ কক্ষপথে আর কোনো পেয়ার্ড বা ডাবল ইলেকট্রন নেই। তার মানে এখানে সর্বোচ্চ যোজনী কত? 4। তো এখানে আমরা যেটা করতেছিলাম, এই যে কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে যেহেতু আমরা বলতে পারি যে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমরা কার্বনের যোজনী কত আছে? সক্রিয় যোজনী আছে 4। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কার্বনের সক্রিয় যোজনী আছে 4 এবং কার্বনের সর্বোচ্চ যোজনী আমরা দেখলাম হচ্ছে 4। তাহলে কার্বন ডাইঅক্সাইড যৌগের ক্ষেত্রে আমরা সুপ্ত যোজনী কত বলবো? আমরা এখানে বলতে পারি যে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে সুপ্ত যোজনী হবে এখানে সুপ্ত যোজনী কত হবে? আমরা কি বলছি? আমরা সংখ্যাটাতে পড়ছিলাম যে কোনো একটা যৌগে কোনো একটা মৌলের সর্বোচ্চ যোজনী থেকে, এখানে কার্বনের আমরা সর্বোচ্চ যোজনী কত দেখলাম? 4 দেখলাম। তো আমরা যেটা কাজ করব, এই 4 থেকে আমরা কি করব? ওর যে সক্রিয় যোজনী সেটা বাদ দিব। আমরা কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে সক্রিয় যোজনী কত দেখলাম? 4ই হচ্ছে এর সক্রিয় যোজনী। তাহলে আমরা 4 থেকে 4 বাদ দিব। তাহলে আমরা কত পাবো? 4 থেকে 4 বাদ দিলে আমরা পাবো 0। তাহলে আমরা বলতে পারি যে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কার্বনের সুপ্ত যোজনী হচ্ছে 0। ঠিক একইভাবে আমরা যদি এটি অ্যাপ্লাই করি হচ্ছে কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে, তাহলে আমরা সুপ্ত যোজনী কত পাবো? সেটা একটু আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে আমরা দেখব এখানে কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে আমরা তো জানি যে সক্রিয় যোজনী তো এর কত হতে পারে? কার্বনের সক্রিয় যোজনী সর্বোচ্চ যোজনী হতে পারে 4 হতে পারে। তো আমরা এই 4 থেকে আমরা বাদ দেব কত? এর সক্রিয় যোজনী। কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে কার্বনের সক্রিয় যোজনী কত? 2। আমরা 2 যদি বাদ দিই, তাহলে আমরা এখানে পাবো 2। তো এখান থেকে আমরা একটা জিনিস দেখতেছি যে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কার্বনের সুপ্ত যোজনী 0 এবং কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে কার্বনের সুপ্ত যোজনী 2। তো এখান থেকে একটা কোশ্চিন আসলেও আসতে পারে যে কোনো একটি মৌলের কোনো একটি যৌগের সুপ্ত যোজনী 0 হতে পারে কিনা। আমরা দেখলাম যে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কার্বনের যোজনী অর্থাৎ সুপ্ত যোজনী 0 হতে পারে। তার মানে আমরা বলতেই পারি যে মানে যে কোনো মৌলের সুপ্ত যোজনী 0 হতে পারে। যদি সর্বোচ্চ যোজনীটাই ব্যবহার হয়, তাহলে কি যোজনী সুপ্ত হতে পারে। আমরা এখানে আরেক ধরনের সংজ্ঞা শিখব, সেটা হচ্ছে
আমরা এরপরে যেটা শিখবো সেটা হচ্ছে পরিবর্তনশীল যোজনী। পরিবর্তনশীল যোজনী। পরিবর্তনশীল যোজনী হচ্ছে কোনো একটি আমরা কিছু কিছু মৌল পাবো, যেমন আমরা কার্বনে দেখলাম যোজনী 2টা, তারপর হচ্ছে আমরা সালফারে দেখলাম যোজনী হচ্ছে 3টা, 2, 4, 6। আমরা ফসফরাস দেখলাম যোজনী 2টা। অর্থাৎ যে সকল মৌলের একাধিক যোজনী আছে সেই যোজনীকে আমরা বলবো পরিবর্তনশীল যোজনী। তা কি বলবো? যে সকল মৌলের একাধিক যোজনী বিদ্যমান সেই যোজনীকে সেই যোজনীকে আমরা বলি যে সকল মৌলের একাধিক যোজনী বিদ্যমান সেই যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলে, বলতে পারি সেই যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলে। ক্লিয়ার? তো আমরা বলতে পারি, তো উদাহরণ যদি বলা হয়, উদাহরণ কী কী হতে পারে? আমরা বলতে পারি যে সালফার পরিবর্তনশীল যোজনী শো করে। কেন? কারণ আমরা দেখছি যে সালফারের ক্ষেত্রে আমরা যোজনী পাইছি 2 পাইছি, 4 পাইছি এবং 6 পাইছি। তারপর আমরা বলতে পারি যে ফসফরাসও পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। কেন? কারণ আমরা ফসফরাসের ক্ষেত্রে দেখছি এর যোজনী 3 এবং 5। কার্বনও পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, কারণ আমরা কার্বনের ক্ষেত্রে দেখছি যে কার্বনের যোজনী 2 হতে পারে, 4 হতে পারে। তাহলে আমরা একটা কোশ্চেন আসতেই পারে যে সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা সাধারণত 4 মার্কের বা 3 মার্কের জন্য আসতে পারে। অথবা ফসফরাস পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, ব্যাখ্যা করো। এটাও 3 মার্কের বা 4 মার্কের জন্য অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে, অথবা উচ্চতর দক্ষতা আসতে পারে। সাধারণত অনুধাবনে আসে না, এটি প্রয়োগ বা উচ্চতর দক্ষতা থেকে এই কোশ্চেনটা খুব বেশি হয়। তো আজকের আমরা এই আলোচনা থেকে আশা করি যোজনী বিষয়ে আমাদের যা ছিল, যোজনী বিষয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। আমরা এরপরে